টাইম বাংলায় স্বাগত। ফুল অ্যান্ড ফাইনাল নিয়ে আপনাদের সঙ্গে রয়েছে আমি শর্মিষ্ঠা, আমার সঙ্গে রয়েছে শুভজিৎ। এখনো এনসিপিআই এর স্বীকৃতি নিয়ে জট দেখা দিয়েছে, তাই বিক্ষুব্ধ তৃণমূল পরিচয়ে কি এনডিএর মঙ্গল মিলন বৈঠকে যোগ বিক্ষুব্ধ সাংসদদের? আমাদের সঙ্গে রয়েছে প্রতিনিধি জ্যোতির্ময়। একটা বিষয় পরিষ্কার হতে চাইবো যে ঠিক কোন কারণে এই কৌশল নিল বিক্ষুব্ধ তৃণমূল সাংসদরা, ঠিক কোন কারণে তাদের এই পদক্ষেপ? দেখো, বাদল অধিবেশন শুরু হওয়ার পর প্রথম সপ্তাহে যে এই মঙ্গল মিলন হয় সেই বৈঠকেই তারা ডাক পাবে বলে আশা করেছিল, কিন্তু প্রথম সপ্তাহে তারা ডাক পায়নি। আজ তাদের কাছে চিঠি আসে এবং 20 জন সাংসদের মধ্যে অধিকাংশই আজকে যোগ দিয়েছিলেন। সুদীপ বন্দ্যোপাধ্যায় তিনি উপস্থিত ছিলেন না। যে বিষয়টি গুরুত্বপূর্ণ তা হচ্ছে তৃণমূল কংগ্রেস পরিচয় নিয়েই 20 জন বিক্ষুব্ধ সাংসদকে আজ এনডিএ শরিক দলের বৈঠকে যোগ দিতে হয়েছে। এখনও এনসিপিআই এই নামে আলাদা সংসদীয় দল হিসেবে তারা স্পিকারের মান্যতা পাননি, কিন্তু তা সত্ত্বেও তারা আজকে এই বৈঠকে যোগ দেওয়ার সুযোগ পেয়েছেন। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এই বিক্ষুব্ধ সাংসদদের সঙ্গে আলাদা করে কথা বলেন এবং বৈঠকে তাদের পরিচয় করিয়ে দেওয়া হয় এনসিপিআই সাংসদ হিসেবে এবং এনডিএর নতুন শরিক দল হিসেবে। আজকের বৈঠকে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী কোনো বক্তব্য রাখেননি, কিন্তু যে বার্তা দেওয়া হয়েছে যে নতুন একাধিক বিল আসতে চলেছে, সরকার একাধিক ভালো কাজ করছে, কি সেই কাজ সেই খতিয়ান যেমন তুলে ধরা হয়েছে। নতুন বিলের ক্ষেত্রে এনডিএ শরিক দল হিসেবে কি দায়িত্ব পালন করতে হবে, সংসদে বক্তব্যের রূপরেখা কি হবে, মূলত সেই বিষয়গুলি আজকের বৈঠকে বুঝিয়ে দেওয়া হয়েছে। বেশ, সঙ্গে থাকো জ্যোতির্ময়। ऐसा मीटिंग पहले कभी नहीं देखा और 2014 से पहले भी ऐसा मीटिंग कभी होता नहीं था, तो हमें बहुत अच्छा लगा और हमें जो बुलाया गया इसके लिए हम बहुत खुश हैं कि हम एनडीए के जुट में आ गए। हमारे जो भी सांसद एनसीपीआई के जुट है, हम साथ काम कर रहे हैं, ये खुशी की बात है। ये चल रहा है बातचीत, कागज जिसने कहा था हम लोग कागज जमा कर दिया है। খুব ভালো, এটা হচ্ছে ওরা আমাদেরকে প্রথম বলে নতুন নতুন বন্ধু আমরা, তো সেই হিসেবে ওরা ইন্ট্রোডিউস করেছে এবং কি কি কাজ হচ্ছে, কি কি গভর্নমেন্ট কি কি কাজ করছে, কোথায় কোথায় ভালো হয়েছে এবং কি কি বিল আসছে, কিভাবে আসছে, সেগুলো নিয়ে ডিটেলস ডিসকাশন করেছে। এটা খুব অর্গানাইজ পার্টি মনে হলো এবং এটা দরকারও। একটা অধ্যায়, আপনারা তৃণমূল কংগ্রেসের সাংসদ ছিলেন এতদিন, এখন সরকারের শরিক, এবং সেক্ষেত্রে আপনাদের তরফে কেউ কিছু বললেন আজকে? না না, কেউ এমনি কোনো ধরনের কিছু বলেন। It was nice. We were welcomed by as the new NDA ally today in the meeting, and it was a good experience. What is the message given by PM? Today, Prime Minister Modi didn't address, but our Prahlad ji in Lallan ji addressed today, and Lee Juju ji. So it was, and we were also introduced as a new ally. We were welcomed, which was a very kind gesture on their part. एनसीपीआई के जो सांसद है वो तृणमूल कांग्रेस का सांसद होकर जीता था, ममता बनर्जी को तस्वीर लगा के जीता और बीजेपी का विरोध करके जीता। वो तो पार्टी के साथ गद्दारी किए हैं, पार्टी छोड़ दिए हैं, और जो बीजेपी का विरोध में जीता था वो बीजेपी के साथ शामिल हो रहे हैं। ये गद्दारी के बारे में हम क्या बोलेंगे? তৃণমূল কংগ্রেস দল হিসেবে কতটা অন্তঃসার শূন্য ছিল এবং সেই দলের নেতৃত্বের উপরে নির্বাচিত জনপ্রতিনিধিদের কোনো আস্থা ছিল না, এটাই আজকে সামনে চলে এসেছে। আসলে তৃণমূল কংগ্রেস নির্মূল হয়ে গেছে, তৃণমূলের কোনো অস্তিত্ব নেই। দেশের সাধারণ মানুষ হোক আর কোনো নির্বাচিত জনপ্রতিনিধি হোক, তারা সকলেই বুঝতে পারছেন যে এই মুহূর্তে ভারতের অগ্রগতি, ভারতের উন্নয়ন, ভারতের বিকাশ একমাত্র বিকাশ পুরুষ নরেন্দ্র মোদীর নেতৃত্বে সম্ভব। তাই সবাই এনডিএর প্রতি আকৃষ্ট হচ্ছেন। এদিকে গতকাল নবান্নে শুভেন্দু সাক্ষাতে সুদীপ ঠিক ছিল দিল্লি যাবেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী।
বঙ্গভবনে এনসিপিআই সাংসদদের সঙ্গে বৈঠক করবেন, কিন্তু রাজ্যে একাধিক গুরুত্বপূর্ণ কর্মসূচি থাকায় দিল্লি যাননি মুখ্যমন্ত্রী। এই অবস্থায় এনসিপিআই সাংসদ সুদীপ বন্দ্যোপাধ্যায় সোমবার রাতে পৌঁছে গেলেন নবান্নে। শুভেন্দু অধিকারীর সঙ্গে আধ ঘন্টার মতো তার বৈঠক হয়। কি সলতে পাকলো নবান্নের অলিন্দে? বিজেপিতে সুদীপ কাকুলিদের মিশে যাওয়া কি এখন তাহলে সময়ের অপেক্ষা? খুলবে কি তাহলে বঙ্গ রাজনীতির নতুন চ্যাপ্টার? কোনো পক্ষই এখনো পর্যন্ত মুখ খোলেনি। কোনো গুরুত্ব নেই, না মুখ্যমন্ত্রীর গুরুত্ব আছে, না মুখ্যমন্ত্রী তো এখানে ওখানে দৌড়ে বেড়াচ্ছে আর সাম্প্রদায়িক কথাবার্তা বলছে। ও মিটিং করে কি করবে? বিভিন্ন বিষয়ে নিশ্চয়ই আলোচনা হয়েছে। দুজন রাজনৈতিক ব্যক্তিত্ব আলোচনা করবেন, এটা তো স্বাভাবিক রাজনীতিতে। এর বাইরে যা হয়েছে সে বিষয়ে মুখ্যমন্ত্রী একমাত্র বলতে পারবেন, আর নইলে সুদীপ বাবু বলতে পারবেন। আমাদের কিছু বলার নেই। প্রশ্ন ঘুরপাক খেলে কিছু করার নেই। যতক্ষণ না উত্তর সামনে আসছে ততক্ষণ প্রশ্ন ঘুরবে। আমাদের কিছু বলার নেই। আমাদের রাজনৈতিক ভাবে যদি কিছু বলার হয়, আমাদের উচ্চতর নেতৃত্ব আপনাদের জানিয়ে দেবে। আমরা লোকসভা দিকে নজর রেখেছিলাম, সেদিকে অবশ্যই নজর থাকছে, কারণ আজকে সেখানে আলোচনা হবে। 8 ঘন্টার বদলে সময় বাড়িয়ে 10 ঘন্টা করা হলো। এবার আমরা অন্যান্য খবরের দিকে নজর রাখি। সুদীপ বন্দ্যোপাধ্যায়কে নিশানা করে শহর জুড়ে পোস্টারে লেখা প্রচারে কুণাল ঘোষ, তাপস রায়। মুখ্যমন্ত্রীর সঙ্গে বিদ্রোহী সুদীপের বৈঠকের পরদিনই কলকাতায় পোস্টারের ছড়াছড়ি। সুদীপ বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে বরাবরই সরব কুণাল ঘোষ, তাপস রায়রা। এবার সুদীপের বিজেপি যাত্রার জল্পনার মধ্যেই পোস্টার ঘিরে তুমুল আলোড়ন। পোস্টারের সঙ্গে তার কোনো যোগ নেই দাবি কুণালের, যদিও পোস্টারে লেখা বিষয়বস্তুর সঙ্গে একমত বেলেঘাটার বিধায়ক। পোস্টার কে ছাপিয়েছে জানি না। সুদীপ নয়নাকে নিয়ে সাধারণ মানুষ ক্ষিপ্ত, প্রতিক্রিয়া তাপস রায়। উত্তর কলকাতার সাংসদ সুদীপ বন্দ্যোপাধ্যায়কে কেন্দ্র করে একটি পোস্টার মঙ্গলবার সকাল থেকে মূলত উত্তর কলকাতার বিভিন্ন জায়গায় দেখা যাচ্ছে। মঙ্গলবার সকালে আমরা দেখতে পাচ্ছি এই ধরনের পোস্টার, যে পোস্টারে সুদীপ বন্দ্যোপাধ্যায়ের ছবি রয়েছে এবং নিচে লেখা রয়েছে একটা স্লোগান, বেইমান আর চোরটা নয়নাদির বট্টা। প্রচারে তাপস রায় ও কুণাল ঘোষ। এই পোস্টার আমরা তালতলা বাস স্ট্যান্ডে দেখলাম, এবং এখানে যে পোস্টারটি দেখতে পাচ্ছি এটা মূলত আচার্য গিরিশচন্দ্র বোস কলেজ। সেই আচার্য গিরিশচন্দ্র বোস কলেজ পার্শ্বস্থ একটি জায়গা, যেখানে এই ধরনের পোস্টার দেওয়া হয়েছে। প্রচারে যাদের নাম ব্যবহার করা হয়েছে তাপস রায় এবং কুণাল ঘোষ। এর আগে তাপস রায় যখন তৃণমূলে ছিলেন এবং কুণাল ঘোষ বর্তমানে তৃণমূলেই রয়েছেন, কালীঘাট তৃণমূলে রয়েছেন, এই দুজনের সঙ্গে তাপস রায় এবং কুণাল ঘোষের সঙ্গে কিন্তু সুদীপ বন্দ্যোপাধ্যায়ের একটা দীর্ঘদিনের মতবিরোধ ছিল। এবং বলা হয় তৃণমূলের অনেকেই এটা দাবি করেন যে এই সুদীপ বন্দ্যোপাধ্যায়ের জন্যই তাপস রায় দল বদল করে বিজেপিতে এসেছিলেন। আর কুণাল ঘোষ বর্তমানে তৃণমূলে, কালীঘাট তৃণমূলে থেকেও এই সুদীপ বন্দ্যোপাধ্যায়ের বিরোধিতা করেছেন বিভিন্ন সময়। যদিও সুদীপ বন্দ্যোপাধ্যায় তৃণমূল সাংসদ হলেও সম্প্রতি তিনি এনসিপিআইতে যোগ দিয়েছেন, অর্থাৎ এনসিপিআই সাংসদ হিসেবে রয়েছেন সুদীপ বন্দ্যোপাধ্যায়। যদিও যাদের নাম ব্যবহার করা হয়েছে তাপস রায় এবং কুণাল ঘোষ, উভয়েরই বক্তব্য তারা এই ধরনের পোস্টার সম্পর্কে কিছু জানেন না। কেউ বা কারা তাদের নাম ব্যবহার করে সুদীপ বন্দ্যোপাধ্যায়কে উদ্দেশ্য করে এই ধরনের পোস্টার ব্যবহার করা হয়েছে। ফলে যেহেতু এই দুজনের রাজনৈতিক মতবিরোধ রয়েছে সুদীপ বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে, তাহলে কি কেউ বা কারা তাদের নাম ব্যবহার করে এই পোস্টার দিয়েছে যাতে নতুন করে একটা বিতর্ক তৈরি করা যায় বা নতুন করে একটা বিতর্ক দানা বাঁধে, সেটাই দেখার। ক্যামেরা দীপঙ্কর জানার সঙ্গে সুজয় পাল, TV9 বাংলা, কলকাতা। এই সমস্ত নিম্নমানের লোকেদের বা নিম্নমানের কাজে আর যেই হোক তাপস রায় থাকে না। তো আমার ইলেকশনের সময় যারা তাপস রায় দাঁড় করিয়েছিল তৃণমূল, এই সুদীপ ব্যানার্জিরা, তাহলে পরে তো সে কে? আর ওদের আমাদের মানিকতলায় একটি ওয়ার্ডের প্রেসিডেন্টও আছে তৃণমূলে, তার নামও তাপস রায়। এখন তৃণমূল এবং জনতা ক্ষুব্ধ, তারা কে কী করছে, কোথায় কী করছে জানি না। এখন আমার এসব করার প্রয়োজন পড়ে, তো স্বাভাবিক ক্ষোভ। এইটুকুনি আমি বলতে পারি যে ওদের বিরুদ্ধে সাধারণ মানুষের ক্ষোভ। আমি যেটুকু জানি, যেহেতু আমি উত্তর কলকাতার MLA, উত্তর কলকাতার বাসিন্দা, সেটা আমি জানি যে মানুষ খুবই আসলে পায় না। তো এই যে আজকে যদি এখন 2.5 মাসের ওপর যদি এখন MLA MPদের না পায়, তো মানুষ তো না দলও ক্ষুব্ধ, দলের কর্মীরা খুব, কেউই পায় না আর কি, কেউই পায় না কাজে। ওনার সে সমস্ত আমি জানি, সে আজ না, বহুদিন ধরে, বহু বছর ধরেই জানি।
ওখানে যে কুণাল ঘোষ প্রচারে তাপস রায় ও কুণাল ঘোষ লেখা আছে, তো ওই কুণাল ঘোষ আমি নই, অন্য কোনো কুণাল ঘোষ হতে পারে। কিন্তু যে বক্তব্য, মূল যে বক্তব্য গোটা জিনিসটার, অর্থাৎ এই বেঈমান সুদীপ বন্দ্যোপাধ্যায় বা অন্য কিছু আরো যে অভিযোগ, আমি এগুলোতে কোনো দ্বিমত পোষণ করছি না। যে তাপস রায় যে নাম আছে, আমি তো জানি না কোন তাপস রায়। যদি মন্ত্রী তাপস রায় হন, তিনি এখন অন্য দলে, তার সঙ্গে মিলে আমরা কেন একসঙ্গে দুজনে পোস্টার করতে যাব? যেখানে এই বিষয়ে দুজনেই আলাদা প্রকাশ্যে বলি, হঠাৎ পোস্টার করতে যাবো কেন? আর এদিকে এবার নিট বিতর্কে ময়দানে সংঘ পরিবার। কলকাতায় মহামিছিল সংঘ পরিবারের তরফে। হাওড়া শিয়ালদা থেকে ধর্মতলা পর্যন্ত জোড়া মিছিল। এবিভিপি সহ সংঘ পরিবারের 6টি সংগঠনের মিছিল আজকে শহর কলকাতায়। আমাদের সঙ্গে এই মুহূর্তে দুজন সহকর্মী রয়েছেন প্রদীপ্ত এবং সুশোভন। যাব প্রদীপ্তর কাছে। প্রদীপ্ত, নিট ইস্যুতে এর আগে 8টা বাম ছাত্র যুব সংগঠন কলকাতায় মিছিল করেছিল 24 তারিখ, আর আজকে গেরুয়া শিবির, এবিভিপি এবং বিভিন্ন সংগঠন রাস্তায় নামছে। পাল্টা ন্যারেটিভ। দেখো, ইতিমধ্যেই সেই মিছিল শেষ হয়েছে এবং তারা এই মুহূর্তে রানী রাসমণি রোডে এসেছে। আমরা যারা এই মিছিলের আয়োজক তাদের সঙ্গে একবার কথা বলে নেওয়ার চেষ্টা করব। আর রয়েছেন এবিভিপির কেন্দ্রীয় কমিটির সদস্য, রয়েছেন অন্যান্য নেতৃত্বরা রয়েছেন। আজকের মিছিলের মূল উদ্দেশ্য, দেখুন, আজকে দেশ জুড়ে ছাত্র আন্দোলনের নামে যেভাবে দেশকে অশান্ত করার চেষ্টা করা হচ্ছে, সারা দেশে যে অরাজনৈতিক পরিস্থিতি সৃষ্টি করা হচ্ছে, দেশ বিরোধী যে চক্রান্ত চলছে, আমরা তার বিরুদ্ধে সুশীল সমাজ অর্থাৎ রাষ্ট্রবাদী শিক্ষক, শিক্ষাকর্মী এবং ছাত্র যারা আছে সবাই মিলে আজকে শিক্ষা, সংস্কৃতি এবং সুরক্ষা মঞ্চের নামে প্রতিবাদ স্বরূপ এখানে সবাই মিলিত হয়েছি। আমরা চাই ভারতবর্ষ যে সুস্থির পরিস্থিতি আছে, আমাদের এখানে যে রাজনৈতিক কোনো ভেদাভেদ নেই, আমরা একটা সুস্থির শিক্ষা সংস্কৃতি তৈরি করতে চাই ভারতবর্ষে। এবং আমাদের যে দেশ বিরোধী শক্তি তাদেরকে আমরা জানিয়ে দিতে চাই যে রাষ্ট্রবাদী যারা আমরা আছি তারা কোনোভাবেই তাদের এই অপপ্রয়াসকে আমরা সুযোগ দেব না এবং তাদের বিরুদ্ধে আমাদের প্রতিবাদ স্বরূপ আজকের আমাদের এই জমায়েত। প্রচুর মানুষ আজকে এসছেন। কোথাও কি এই পরিবর্তনের পর মানুষের মধ্যে এই রাষ্ট্রপ্রেম সেটা অনেক বেশি করে? দেখুন, আমরা এটাই বার্তা দিতে চাই, বাংলার ছাত্র সমাজ যতবার সাংবাদিকদের উপর হামলা হবে, যতবার এই ধরনের ঘটনা ঘটবে, ততবার এইভাবেই ঠিক আমরা রাস্তায় নামবো। আমরা এই বার্তা দিতে চাই, বাংলার জেএনজি যা দেশের সাথে আছে, আন্দোলন যে কেউ করতে পারেন, যে কোনো সংগঠন করতে পারে, কিন্তু আন্দোলনের নামে যদি কেউ দেশ বিরোধী চক্রান্ত করেন, কেউ সুশোভনের কাছে। সুশোভন, হামলা করেন, তাহলে শুনতে পাচ্ছ সুশোভন? হ্যাঁ, শুনতে পাচ্ছি। বলো, ছবি দেখাও, কারা কারা অংশগ্রহণ করছেন? দেখো, তোমাকে দেখাবো যে ইতিমধ্যেই অনেকেই অংশগ্রহণ করেছেন। মূলত তাদের যে বিষয় সেটা হলো দেশ জুড়ে আন্দোলনকে হাতিয়ার করে দেশকে অশান্ত করার চেষ্টা, অন্যদিকে যে পরিস্থিতি তৈরি হচ্ছে সেখানে দেশ বিরোধী চক্রান্তকে ব্যক্ত করা এবং সাংবাদিক নিগ্রহ, এই প্রতিবাদ স্বরূপ এই বিষয়গুলোকে সামনে রেখে তাদের কিন্তু এই মিছিল। এবং যারা রয়েছে তাদের সঙ্গে জিজ্ঞাসা করবো, আচ্ছা, আজকে আপনারা কি বার্তা দিতে চাইছেন এই ইস্যুগুলোকে সামনে রেখে? আমরা এটাই বার্তা দিতে চাইছি যে এই দেশে বসবাস করে দেশের বিরোধিতা করা যাবে না। যে সমস্ত অশুভ শক্তি এখানে থেকে ভারতবর্ষে বাস করছে অথচ বিদেশি শক্তির মদতে তারা ভারতবর্ষকে দ্বিখণ্ডিত করতে চাইছে, সেই সমস্ত অশুভ শক্তির বিরুদ্ধে আমাদের এই লড়াই। শুধু আমরা এখানে শিক্ষক নয়, ছাত্র আছে, সমাজের বিভিন্ন স্তরের মানুষ আছে, কিন্তু আমাদের একটাই দাবি, এই ভারতবর্ষে বসবাস করে ভারতবর্ষের বিরুদ্ধে কোনো রকম কার্যকারিতা করা যাবে না। জাতীয় পতাকাকে সঙ্গী করে তাদের এই মিছিল, যা মিছিল একেবারে একটি হাওড়া এবং একটি শিয়ালদা দিয়ে শুরু হয়েছিল, গন্তব্য ছিল ধর্মতলা। বর্তমানে ধর্মতলা যে রানী রাসমণি অ্যাভিনিউ সেখানে পৌঁছে গেছে এবং একেবারে যারা রয়েছে তারা তাদের জমায়েত শুরু করে দিয়েছে।
সঙ্গে থাকো, পাশাপাশি সুজয় আমাদের সঙ্গে রয়েছেন, আমাদের সহকর্মী। সুজয়, তুমি শুরুতে দেখিয়েছিলে একবার যে শিয়ালদা থেকে মিছিল শুরু হয়েছিল, এখনকার ছবি। দেখো, শিয়ালদা স্টেশন থেকে যে মিছিলটা শুরু হয়েছিল কিছু সময় আগে, সেই মিছিলটি ধর্মতলা বা ররিনা ক্রসিং এসে পৌঁছেছে। এবার মিছিলটি আস্তে আস্তে ক্রমশ এবার যে রানী রাসমণি এভিনিউতে তাদের যে জমায়েত, সেই জমায়েতস্থলের দিকে এগিয়ে যাচ্ছে। কিন্তু তারপরেও দেখা যাচ্ছে বৃষ্টি শুরু হয়েছে, তারপরেও যারা রয়েছেন এবিভিপি ছাত্ররা এবং যারা মূল উদ্যোক্তা, তারা বৃষ্টিকে উপেক্ষা করেই রাস্তায় নেমেছেন এবং ভিড় কিছুটা হলেও ছড়িয়ে ছিটে পড়েছে। কিন্তু জমায়েত আজকে যথেষ্টই কিন্তু বেশি পরিমাণে রয়েছে। তার কারণ আমরা দেখলাম দুটি জায়গা থেকে যে বিপুল পরিমাণ মিছিল, বিপুল সংখ্যক যারা ছাত্রছাত্রী তারা আসলেন এবং ডোরিনা ক্রসিংয়ে দুটো মিছিল কার্যত একই জায়গায় একসঙ্গে এসে পৌঁছয়। একসঙ্গে এসে পৌঁছানোর পর তারা জমায়েতস্থলের দিকে এগিয়ে যান এবং বৃষ্টির মধ্যে এখন কিছুটা ছন্নছাড়া হয়ে পড়েছে, কিন্তু তাদের লক্ষ্য স্থির রয়েছে। লক্ষ্য হলো প্রতিবাদ, লক্ষ্য হলো যে এর আগের সপ্তাহে মিছিলে যে বিশৃঙ্খল পরিস্থিতি এই ডোরিনা ক্রসিং দেখেছিল, এই ধর্মতলা দেখেছিল, যেখানে সাংবাদিকদের বেছে বেছে মারধর করা হয়েছে, মহিলা সাংবাদিকদের হেনস্থা করা হয়েছে, পুলিশকেও হেনস্থা হতে হয়েছে, সেই ঘটনার প্রতিবাদ করা। এবং এই এবিভিপি ছাত্রদের মূল বক্তব্য যে তারা কোনোভাবেই দেশবিরোধী কোনো কার্যকলাপকে প্রশ্রয় দেবেন না এবং যে বা যারা দেশবিরোধী কার্যকলাপকে প্রশ্রয় দেবে তাদের বিরুদ্ধে রুখে দাঁড়াবে এই ছাত্র সমাজ। এটাই মূল বক্তব্য। আমি ছবিটা একটু বেরিয়ে আসতে বলবো সহকর্মী দীপঙ্কর সঙ্গে থাকো। যে আমরা জিতেন্দ্র সিং এর বক্তব্য রাখছিলাম এবং সেখানে বিরোধীদের সময় যে একের পর এক প্রশ্ন ফাঁসের ঘটনা, সেই ঘটনা তুলে ধরছিলেন তিনি। এবার সিজেপির যে এফআইআর প্রত্যাহারের দাবি রয়েছে সেই দিকে নজর রাখবো। সেই এফআইআর প্রত্যাহারের দাবিও কেন্দ্র মেনে নিয়েছে। প্রতিশ্রুতি মতো নিট আন্দোলনকারীদের বিরুদ্ধে এফআইআর প্রত্যাহার করেছে কেন্দ্র। এফআইআর প্রত্যাহার করেছে বিহার এবং অসম সরকারও। সরকারি বিজ্ঞপ্তি জারি করে এফআইআর প্রত্যাহারের ঘোষণা। প্রতিশ্রুতির পরও একাধিক প্রতিবাদীকে গ্রেপ্তার করে রাখার অভিযোগ করেছিল ককরোচ জনতা পার্টি। 24 ঘন্টার মধ্যে এফআইআর না তুললে ফের আন্দোলনের হুঁশিয়ারি দেয় সিজেপি। সরকারি বিজ্ঞপ্তি জারির পর আপাতত আশ্বস্ত ককরোচ জনতা পার্টি। এফআইআর প্রত্যাহারের দাবি প্রথম থেকে উঠেছিল। গতকাল ককরোচ জনতা পার্টির পক্ষ থেকে পরিষ্কার বলা হয়েছিল 24 ঘন্টার মধ্যে এফআইআর প্রত্যাহার না করলে তারা আবারও আন্দোলনে বসবে। আমরা দেখলাম কি কেন্দ্রের পক্ষ থেকে তাদের দাবি মেনে নেওয়া হয়েছে। শুধুমাত্র কেন্দ্র নয়, বিভিন্ন রাজ্য সরকারের পক্ষ থেকেও তাদের দাবি মেনে নেওয়া হয়েছে। বিস্তারিত জানাবেন আমাদের প্রতিনিধি জ্যোতির্ময় সঙ্গে রয়েছে। জ্যোতির্ময়, বিস্তারিত জানবো এই এফআইআর এর প্রসঙ্গটা। ঠিক এই যে এফআইআর প্রত্যাহারের বিষয়টা, সেটা মানে সমস্ত পড়ুয়াকে, মানে সমস্ত প্রতিবাদ যারা দেখাচ্ছিল তাদেরকে প্রত্যেকেই কভার করা হচ্ছে না? যাদের অপরাধ ট্র্যাক রেকর্ড রয়েছে তাদের একটু অন্যরকম বিবেচনা করা হবে তাদের ক্ষেত্রে? 25শে জুলাই যখন ককরোচ জনতা পার্টির প্রতিনিধিদের সঙ্গে জেপি নাড্ডা এবং জিতেন্দ্র প্রধান বৈঠক করেন, সেদিন তারা আশ্বাস দেন দাবি মেনে যে ছাত্রছাত্রীদের বিরুদ্ধে কোনো রকম পদক্ষেপ করা হবে না এবং এক্ষেত্রে লিখিত আশ্বাস দেওয়া হবে। কিন্তু 48 ঘন্টা পার হয়ে গেলেও যখন কোনো পদক্ষেপ করা হয়নি, গতকাল আইনজীবী কপিল সিব্বলকে পাশে বসিয়ে প্রেস কনফারেন্স করে ককরোচ জনতা পার্টির তরফে সৌরভ দাস তিনি ঘোষণা করেন যে কেন্দ্রীয় সরকারকে 24 ঘন্টা সময় দেওয়া হলো, যদি মামলা প্রত্যাহার না করা হয়, এফআইআর প্রত্যাহার না করা হয়, তাহলে ফের আন্দোলন শুরু হবে। তারপরেই আমরা দেখতে পাই কেন্দ্রীয় সরকারের তরফ থেকে প্রথমে, তার পরবর্তী ক্ষেত্রে বিহার সরকার এবং তারপরে অসম সরকারের তরফ থেকে সরকারি বিজ্ঞপ্তি জারি করে জানিয়ে দেওয়া হয় যে ছাত্রছাত্রীদের বিরুদ্ধে যাবতীয় দায়ের হওয়া এফআইআর প্রত্যাহার করা হলো। কিন্তু এর পরবর্তী ক্ষেত্রে যে খবর আমাদের কাছে এসছে যে ছাত্রছাত্রীদের বিরুদ্ধে দায়ের হওয়া এফআইআর প্রত্যাহার হলেও যারা দাগি আসামি, যাদের ক্রিমিনাল অ্যান্টিসিডেন্ট রয়েছে, তাদের বিরুদ্ধে তদন্ত চলবে, তাদের বিরুদ্ধে দায়ের হওয়া অভিযোগ প্রত্যাহার হচ্ছে না। ধন্যবাদ। পড়ুয়াদের বিরুদ্ধে সব এফআইআর প্রত্যাহার করা হচ্ছে, কিন্তু দাগিতে করা হচ্ছে কেন্দ্র সরকার। তদন্ত জারি রাখছে পুলিশ। বিক্ষোভ নিয়ে কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রকে রিপোর্ট জমা দিয়েছে দিল্লি পুলিশ। সূত্রের খবর, পুলিশের উপর আক্রমণ, গাড়ি ভাঙচুরের ঘটনায় মোট 2873 জন অপরাধীকে চিহ্নিত করা হয়েছে। এদের 989 জনের বিরুদ্ধে পুরনো মামলায় নাম রয়েছে। 20শে জুলাই পার্লামেন্ট অভিযানের সময় আটক হওয়াদের মধ্যে 101 জনের বিরুদ্ধে খুনের মামলায়
নাম রয়েছে বলে খবর দিল্লি পুলিশের সূত্রে। সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হওয়া ভিডিও থেকে অপরাধীদের চিহ্নিত করেছে দিল্লি পুলিশ। সিসি ক্যামেরা ফুটেজ খতিয়ে দেখে ফেসিয়াল রেকগনিশন সিস্টেমে শনাক্ত করা হয়। কেউ বসুক বলুক, বক্তব্য রাখার অধিকার সবার আছে, তার মধ্যে যুক্তি থাকা উচিত। বিভিন্ন রাজ্যে পেপার লিক হয়েছে, সেগুলো কংগ্রেসি রাজ্য আছে, আপ রাজ্য আছে, পাঞ্জাব আছে, তেলেঙ্গানা আছে, সেখানে শিক্ষামন্ত্রীর পদত্যাগ কেউ চায়নি। আর যাদের সরকার তারা এখানে এসে শিক্ষামন্ত্রীর পদত্যাগ চাইছে, তার মানে বোঝাই যাচ্ছে এর পিছনে একটা কিছু উদ্দেশ্য আছে। আর এবার যে খবরের দিকে নজর রাখবো, আমফানে দুর্নীতির জোয়ার। 32,000 কোটি টাকার কেলেঙ্কারি, 32,000 সংখ্যাটা। গ্যাগ রিপোর্ট সামনে আসতেই সুন্দরবনে তোলপাড়। ত্রাণ আর নদীবাঁধ পুনর্নির্মাণের দাবিতে প্রায় 32,000 কোটি টাকা বাড়িয়ে দেখায় রাজ্য। কেন্দ্রীয় সরকারের অনুদান পেতে ক্ষতির পরিমাণ বাড়িয়ে দেখানোর অভিযোগ উঠছে। 125 কোটি টাকার লেনদেনেও অমিলের উল্লেখ গ্যাগ রিপোর্টে। দুর্গতদের বদলে নাকি টাকা পৌঁছেছিল তৃণমূল নেতাদের পকেটে। লাভবান হয়েছিল নেতাদের ঘনিষ্ঠ আত্মীয় স্বজন, পরিবারও, এমনটাই অভিযোগ। দেবব্রত আমাদের সঙ্গে রয়েছেন, আমাদের সহকর্মী। দেবব্রত, কেন এই রিপোর্ট বিধানসভায় প্রকাশ করা হয়নি, তার উপরে আলোচনা হয়নি? এটা রাজনীতির অন্য একটা বিষয়, রাজনীতি করার মতন বিষয়, আলোচনা করার মতন বিষয়, কিন্তু প্রশ্নটা অন্য জায়গায়। প্রশ্নটা হচ্ছে, এত বড় দুর্নীতি কেউ কিচ্ছু জানতে পারলো না? শুধু নেতারা, নাকি তৎকালীন প্রশাসনের যারা হত্যাকর্তা ছিলেন তারাও জড়িত? দেখো, একদমই তাই। কার্যত রাজ্যে যদি পালা বদল না হতো তাহলে সুন্দরবন তথা বাংলার মানুষ কিন্তু জানতেই পারত না যে সুন্দরবনের মানুষকে এইভাবে ঠকানো হয়েছে। কার্যত এই ঠকানোটা হয়েছে কিভাবে ঠকানো হলো? প্রথমত, রাজ্য সরকার তৎকালীন সময়ে আমফানে যে ক্ষতিগ্রস্তের পরিমাণ এবং যে নদী বাঁধ যে ধ্বংস হয়েছে উপকূলবর্তী জেলাতে, তার যে ক্ষতির যে অ্যাকচুয়াল পরিমাণটা সেটাকে বাড়িয়ে তারা প্রায় 32,000 কোটি টাকা তারা কেন্দ্রের কাছে তারা পেশ করে। দ্বিতীয়ত, প্রায় 125 কোটি টাকার লেনদেন, এই ভুয়ো লেনদেন, এবং সেই অ্যাকাউন্টের সংখ্যা হচ্ছে 1,44,175টি অ্যাকাউন্টে এই ভুয়ো লেনদেন হয়েছে, যার মধ্যে প্রায় তৃণমূল নেতাদের অ্যাকাউন্ট, তাদের আত্মীয় পরিজনদের অ্যাকাউন্ট রয়েছে। এছাড়া রয়েছে প্রায় 18 কোটি টাকার ডুপ্লিকেট অ্যাকাউন্ট, মানে একটা অ্যাকাউন্টে একাধিকবার টাকা চলে এসছে যারা ক্ষতিগ্রস্ত, অর্থাৎ প্রকৃতপক্ষে যারা ক্ষতিগ্রস্ত নয়। আর সব থেকে বড় দুর্নীতি হচ্ছে সুন্দরবনের সব থেকে ক্ষতিগ্রস্ত ব্লক গোসবা, বাসন্তী, কুলতলি, সাগর, যেখানে সব থেকে বেশি নদীবাঁধ ভাঙে। কিন্তু এই তৎকালীন সময়ে তৃণমূল সরকার সেই নদীবাঁধ ভাঙন প্রবণ যে ঝুঁকিপূর্ণ যে জায়গা যেখানে নদীবাঁধ ভাঙে, সেই জায়গায় কিন্তু মেরামতির পরিমাণটা তারা খাতা কলমে বলেছে যে কমপ্লিট হয়েছে, এবং যে বাজেটটা নির্দিষ্ট ছিল সেই বাজেটের তথ্য, অর্থাৎ বাজেটের যে মোট নির্ধারিত অর্থ, তা কিন্তু সেখানে তারা খাতা কলমে তারা কিন্তু শেষ বলে দেখিয়েছিল। কিন্তু আসলে ক্যাগ রিপোর্টে দেখতে পেলাম সেখানে কিন্তু খাতা কলমে তথ্য সামনে এলো যে খাতা কলমে তৃণমূল সরকার দেখানো হয়েছে যে কাজ সম্পূর্ণ হয়েছে, কিন্তু আসলে গোসবা, বাসন্তী, কুলতলি, গঙ্গাসাগরের মতো জায়গাগুলোতে এখনো পরিমাণে বিস্তীর্ণ কিলোমিটারের পর কিলোমিটার জায়গা কিন্তু এখনো পর্যন্ত নদী বাঁধ মেরামতি হয়নি, সম্পূর্ণ মাটির বাঁধ। আমরা কয়েকদিন আগে দেখেছি বসুয়া ব্লকে আমতলিতে কুমিরমারি অঞ্চলে নদীর বাঁধ একের পর এক ফাটল, সেখানে কোনো মেরামতি একটা ইটও সেখানে কিন্তু পড়েনি, কিন্তু খাতা কলমে দেখানো হয়েছে যে এখানে সেই টাকা কিন্তু ব্যবহার করা হয়েছে। এছাড়া রয়েছে আরো বড় দুর্নীতি, এই যে বাঁধ তৈরি, কংক্রিটের বাঁধ তৈরি হয়েছে যে নিম্নমানের ইট ব্যবহার করা হয়েছে, অর্থাৎ 3 নম্বর, অর্থাৎ 3rd ক্লাস যে ইট, সব থেকে কম মূল্যে যে ইট পাওয়া যাবে সেই ইট দিয়ে সুন্দরবনের একাধিক জায়গায় বাঁধ নির্মাণ হয়েছে। এর ফলে বাঁধ নির্মাণের ঠিক 1 মাস 2 মাসের মধ্যেই সেই বাঁধ থেকে ইট ধসে গিয়ে সুন্দরবনের কুলতলিতে মাত্তা নদীর পাশে, বাসন্তীতে বিদ্যাধরী নদী, গোসবা নদীর পাশে কিন্তু একের পর এক এই নদীর বাঁধের যে ইট তা কিন্তু ধসে পড়েছে। অর্থাৎ সুন্দরবনের একেবারে ছত্রে ছত্রে একাধিক উপায়ে দুর্নীতি করা হচ্ছে, এমনটাই উঠে আসছে, এমনটাই অভিযোগ উঠে আসছে। স্থানীয় বাসিন্দারা যারা ভুক্তভোগী তারা কি বলছেন? আমাদের নদীর পাড়ে বাস, হ্যাঁ, বিপদ সারা মাস, ঠিক আছে। এই যে ঘরগুলো দেখছেন, হ্যাঁ, আনফান, আইলায়, এসব ঘরগুলো ভেঙে গেছে, অথচ মানুষ টাকা পাচ্ছে না। নদীর মাছ কোথায় হয়েছে? কোনো জায়গা হয়নি।
নামমাত্র হয়তো কোনো জায়গায় একটু মাটি দিয়েছে, দিয়ে টাকা পয়সা সমস্ত সব আত্মসাৎ করে নিয়েছে। এই যে ধরুন পরেশরাম দাস আছে, হ্যাঁ, শিলাদিত্য রায় আছে, হ্যাঁ, এই গোপাল কুণ্ডুর মতো এরা আছে, হ্যাঁ, সবাই সব তৃণমূলের সমস্ত সব নেতা প্রধান এমএলএ। আয়লা আমফানে আমার ঘর ভেঙে নিশ্চিহ্ন হয়ে গেছে। আমরা নদীর পাড়ে বাস করি, আমরা কোনো সাহায্য কিছুই পাইনি। এখানের এমএলএ, এমপি, তৃণমূলের প্রধান, পঞ্চায়েত, উপপ্রধান এরা সমস্ত টাকা আত্মসাৎ করেছে, আমাদেরকে একটা পয়সাও দেয়নি, বরঞ্চ এই ফিশারি করেছে সমস্ত নদীর বাঁধগুলি কেটে। আমরা খুব এখনও ভীত সন্ত্রস্ত অবস্থায় আছি, যে কোনো সময় আমরা ভেসে যেতে পারি। আরো একবার যাব দেবব্রতর কাছে। দেবব্রত, যারা ভুক্তভোগী তারা অভিযোগটা করছিলেন, যে কথা বলছিলাম যে একেবারে এক একটা করে উপায় অবলম্বন করা হচ্ছে, এক একটা স্তরে দুর্নীতি হয়েছে, কান পাতলে এটাই শোনা যাচ্ছে। দেখো, একদমই তাই। আর সব থেকে বড় বিষয় হলো যে তৎকালীন সময় যে প্রশাসক ছিলেন তারা কিন্তু কোনো রকমভাবে এই যে দুর্নীতি হলো, এই যে কাজের ক্ষেত্রে দুর্নীতি, তার কিন্তু কোনো প্রপার কিন্তু অডিট সেই সময় কিন্তু হয়নি। এবং যথারীতি যখন কেন্দ্রীয় সরকার তারা যখন অডিট করে, সেই যে গাফিলতি, অর্থাৎ সরকার কার্যত সরকারের চোখের সামনে দুর্নীতি হয়, সেটা কিন্তু তারা কিন্তু বারবার সেটা উল্লেখ করেছে। তৃতীয়ত সব থেকে গুরুত্বপূর্ণ, সুন্দরবন হচ্ছে একটা পরিবেশগত একটা গুরুত্বপূর্ণ একটা জায়গা, সেখানে কার্যত বেআইনিভাবে অবৈজ্ঞানিক পদ্ধতিতে সুন্দরবনের ম্যানগ্রোভ ধ্বংস করে অপরিকল্পিতভাবে বাঁধ তৈরি করা হয়েছে। এমনই কিন্তু চাঞ্চল্যকর, একের পর এক চাঞ্চল্যকর তথ্য কিন্তু এই ক্যাগ রিপোর্টে উঠে এসছে। এবং গত যে 25 তারিখে জুলাই মাসে, সেখানে কিন্তু আমাদের যিনি অর্থমন্ত্রী স্বপন দাশগুপ্ত, তিনি কিন্তু এই তথ্য একের পর এক বাংলার মানুষের সামনে, এবং শুধুমাত্র সুন্দরবন নয়, পূর্ব মেদিনীপুর, পশ্চিম মেদিনীপুর, নদিয়াতে, এই সুন্দরবন উপকূলবর্তী যে জেলাগুলো রয়েছে, সেখানে কিন্তু এই দুর্নীতি কিন্তু একের পর এক রন্ধে রন্ধে প্রবেশ করেছে এবং সাধারণ মানুষকে নদীবাঁধ যেখানে ইটের হওয়া উচিত, কংক্রিটের হওয়া উচিত, সেগুলো করতে দেয়নি। সেগুলো এখানের যারা বিগত দিন সুন্দরবনের উন্নয়ন মন্ত্রী ছিল, যেমন মন্টুরাম পাখিরা, শ্যামল মণ্ডল এবং বিধায়ক সুব্রত বাবু, এনাদের নেতৃত্বে এই সুন্দরবন টোটাল এলাকায় মারাত্মকভাবে দুর্নীতি হয়েছে। এদের সঙ্গে জড়িত প্রত্যেকটা প্রধান এবং উপপ্রধানরা লক্ষ লক্ষ কোটি টাকা এখান থেকে আত্মসাৎ করেছে, এবং দিনে দিনে বিধায়করা কোটি কোটি টাকার মালিক হয়ে গেছে, যাদের খাওয়া জুটত না। একটা খুব সুন্দর পদ্ধতিতে, বৈজ্ঞানিক পদ্ধতিতে টিএমসি দুর্নীতিটাকে, তোলাবাজিটাকে, কাটমানিটাকে, একটা ওদের এক্সপার্ট বসেছিল, ওদের পার্টি অফিসে এক্সপার্ট বসেছিল, আর একটা আইপ্যাক ছিল, আর একটা এক্সপার্ট কিভাবে কি করতে হয় ওদের একটা পরামর্শদাতা ছিল। তাহলে পরামর্শ সিদ্ধান্ত অনুসারে, দাদাদের সিদ্ধান্ত অনুসারে তারা এই কাজটা করেছে। সুতরাং ওরা এইটা হবে এর খুব একটা বেশি আশ্চর্য, টিএমসিটা করবে এরকম একটা আশ্চর্যের বিষয় নয়। এই ক্যাগ রিপোর্ট কেন পেশ করা হয়নি তৃণমূল জমানায়? ইতিমধ্যেই কিন্তু এই প্রশ্ন উঠতে শুরু করেছে, কেন ক্যাগ রিপোর্ট নিয়ে বিধানসভায় আলোচনা করা হয়নি, সেই প্রশ্ন ইতিমধ্যে উঠতে শুরু করেছে। তারপরে যখন পেশ করা হলো পরিবর্তনের সরকার আসার পর, তখন দেখা গেল এই সংখ্যাটা, যে সংখ্যাটা আপনাদেরকে দেখাচ্ছি, এই এত টাকার দুর্নীতির অভিযোগ উঠে আসছে। আমি একটা পরিবারে এসেছি, একেবারে রমেন হালদারের পরিবার, এবং একেবারে ছবিটা দেখা যাচ্ছে যে পরিবারের একদম ত্রিপলের ছাউনি, অ্যাসবেস্টরের ছাউনি, মাটির দেওয়াল, কোনো রকমের ঠেকনা দেওয়া রয়েছে, বাঁশ দেওয়া রয়েছে, এবং এখনও পর্যন্ত আবাসের কোনো বাড়ি পায়নি। বারে বারে রমেন হালদার এবং তার পরিবারের পক্ষ থেকে ব্লক প্রশাসন, পঞ্চায়েতের কাছে দ্বারস্থ হয়েছিলেন, এবং বারে বারে আবেদন জানানো হয়েছিল একটি বাড়ির জন্য, কিন্তু আজও কিন্তু সেই বাড়ি মেলেনি। এবং পাকা ছাদ না পেয়ে কোনো রকমে তারা এই মাটির ঘরে, একেবারে ত্রিপলের ছাউনি এবং অ্যাসবেস্টরের ছাউনি, একেবারে ভাঙাচোরা অবস্থা, ভেলে রয়েছে দেওয়াল, ছিঁড়ে রয়েছে একেবারে ছাউনির যে ত্রিপল, এবং তার মধ্যেই কোনো রকমে রান্না করছেন, সেখানেই গরু, ছাগল, মুরগি সমস্ত কিছুই রাখা হয়। সেই একেবারে একচিলতে বাড়ির মধ্যেই তারা কোনো রকমের দিন গুজরান করছেন। এই আমফান পরবর্তী সময়ে ক্ষতিগ্রস্ত পরিবারগুলোকে ক্ষতিপূরণ দেওয়ার নামে ব্যাপক দুর্নীতি হয়েছে। এই দুর্নীতির তদন্ত এগিয়ে এই জাল কতদূর বিস্তৃত এবং কারা জড়িত এবং কারা গ্রেপ্তার হয়, সেদিকেই এখন তাকিয়ে রয়েছেন এই অসহায় বাসিন্দারা। মন্দিরবাজার থেকে ক্যামেরায় সৌভিকের সঙ্গে শুভেন্দু হালদার, TV9 বাংলা। ক্ষতিপূরণ চেয়েছিলাম কিন্তু কাউকে পাইনি।
বিশ্বনাথ মেম্বারকে বলেছিলাম যে ক্ষতিপূরণ দেওয়ার জন্য, বলেছে আমি দিতে পারবো না। পরিস্থিতির মধ্যে আমাদের ঘর পুরো উড়ে গেছিলো, শুধু ঘরের পিছন চালটা ছিল, কোনো রকম তিরপলটা ছিলাম, দেনা পাওনা করে নিয়ে আবার ফেলাবেসটা দিয়েছি, এই কোনো রকম আছি। বাচ্চা কচি ছিল, একটা তিরপল চেয়েছিলাম, তিরপল বন্ধ দেয়নি। বলি যে আমরা রাত্রকা থাকবো, রাত্রকা অবধি থাকতেও দেয়নি, যে তিরপল দেয়নি। রাজ্য সরকার ক্ষতিপূরণ উনি ভোট নিয়েছে কিন্তু হাত দেখে রে কাগজ, কিন্তু আমাদের কিছু দেয়নি। আমরা ভাঙা ঘরে এখন কিভাবে বর্ষাটা কাটাবো তাও জানি না। আমার একটা কচি বাচ্চা আছে, ঝড় জলে পড়ে দেয়াল পড়ে গেছিলো, একটা প্লাস্টিক চেয়েছিলাম দেয়নি, সেই বাচ্চাটাকে নিয়ে কোনো রকমে দেয়াল দিয়ে ছিটে পড়া করে কোনো রকমে আছি, এখনও দেয়াল হেলে রয়েছে। সরকারের কাছে চাই যেন আমরা ভালোভাবে থাকতে পারি, আমাদের যদি একটা ঘর দেয়, আমরা বাচ্চা টাচ্চা নিয়ে আমরা কোনো রকমে যেন আমরা বাস করতে পারি, এই আমাদের আবেদন। এই অঞ্চল ক্যাচারপুর অঞ্চলের অঞ্চল সভাপতি বিশ্বনাথ হালদার, ওনার ছেলের নামে আবাস যোজনার ঘর এসেছে, অথচ এই ঘরটা আমফানে ঝড়ে উড়ে গিয়েছে, এদের একটুও কিছু দেয়নি। অনেকবার এরা চেয়েছে, গরিব মানুষ, ওদের কাছে হাতে পায়ে ধরেছে যে আমাদের কিছু সাহায্য করো, তাও দেয়নি। সেই জন্য বলছি, এই সমস্ত যারা দুর্নীতি করেছে এদের ধরে এই মুহূর্তে জেলে পড়া উচিত। দেখলেন তো আমপান বিধ্বস্ত এলাকার আসল ছবিটা ঠিক কী রকম। হ্যাঁ, রাজ্যে পালা বদলের পর ক্যাগ রিপোর্ট প্রকাশ করা হয়েছে, সেখানে দুর্নীতির প্রমাণও পাওয়া যাচ্ছে। তো সব স্বাভাবিকভাবে সরকারের পক্ষ থেকে প্রাক্তন সরকারকে একটা কিভাবে তারা দুর্নীতি করেছে সেই তথ্য তুলে ধরা হয়েছে, কিন্তু বিরোধীদের মধ্যে এই নিয়েও কিন্তু ভাগাভাগি। কারণ আপনাদের একটা বক্তব্য শোনাবো, বিগ বলে আমি পিসিআরকে বলবো চালাতে কালীঘাট তৃণমূলকে কিভাবে তোপ দেখেছে ঋতব্রত শিবির, দেখুন। বেনিফিশিয়ারি লিস্টে তো অ্যাকাউন্ট নম্বর থাকে, ডিরেক্ট ট্রান্সফার হবে, ডিরেক্ট ব্যাংক ট্রান্সফার হবে, ডিবিটি হবে। এবার যে লিস্ট হচ্ছে মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকার দিয়েছেন, ভাউচার এবং ব্যাংক রেকর্ড মিলছে না। ভাউচার এবং ব্যাংক রেকর্ডের সঙ্গে রাজ্য সরকারের দেওয়া কোনো মিল নেই। কোন কোন জেলায়? দক্ষিণ 24 পরগনা, নদিয়া, পশ্চিম মেদিনীপুর, পূর্ব মেদিনীপুর। কোনো হিসেব পাওয়া যাচ্ছে না। কতগুলো কেস? 1,44,175টা কেস। এনডিআরএফ এস্টিমেট করেছিল 5,414 কোটি টাকা প্রয়োজন, রাজ্য লিখে পাঠালো 35,018 কোটি টাকা প্রয়োজন। ক্যাগ রিপোর্ট বলছে যে গোটাটাই এক্সাজারেটেড এবং আনরিয়ালিস্টিক, বাস্তবের সঙ্গে কোনো সম্পর্ক নেই এবং ফুলিয়ে ফাঁপিয়ে দেখানো হয়েছে। এখন এই অতিরিক্ত টাকা কেম্যান আইল্যান্ডসে, ভানুয়াতুতুতে, মধ্যপ্রাচ্যে, ইউরোপে বাটপার চার্টার্ড মাফিয়ার প্লেন কেনবার জন্য, ব্যবহারের জন্য চেয়ে পাঠিয়েছিলেন কিনা আমরা জানি না। আমাদের সঙ্গে এই মুহূর্তে রয়েছেন কালীঘাট শিবিরের তৃণমূল নেতা বৈষ্ণব চট্টোপাধ্যায়। বৈষ্ণব বাবু, ক্যাগ রিপোর্টে 32,000 কোটি টাকা দুর্নীতি প্রকাশ হয়েছে এই আমফানের ক্ষেত্রে, সেটা ক্যাগ রিপোর্টে প্রকাশ হয়েছে, কিন্তু ঋতব্রত বন্দ্যোপাধ্যায় তৃণমূলেরই, সেই ঋতব্রত বন্দ্যোপাধ্যায় বলছেন যে সেই টাকা নিয়ে নাকি আপনাদের নেতারা ভানুয়াতুতে পাঠিয়েছে, কেম্যান আইল্যান্ডে পাঠিয়েছে। দেখুন, ওর কথার কোনো মূল্য নেই। ও বিজেপির দালালি করছে, ও বিজেপির ক্যাম্পে যোগ দিয়েছে, ওকে ওই বকলস পড়ানো বিরোধী নেতা করেছে ওরা, তাই জন্য ওই ধরনের কথা বলছে যাতে বিজেপি খুশি হয়। ও সিপিএম থেকে বহিষ্কৃত হয়েছিল, ও আগে ওর ওই অশ্লীল ভিডিওটার উত্তর দিক, ও নামে যে মহিলা কমপ্লেন করেছিল রেপের, সেটার উত্তর দিক। সেই উত্তরগুলো না দিয়ে ও অকারণে অযথাভাবে ও বিজেপির ব্রিফ নিয়েছে, তাই বিজেপির হয়ে দালালি করছে। এইটুকু আমার বক্তব্য। ধন্যবাদ। এদিকে দুর্নীতি অপরাধ রুখতে এবার সরাসরি মুখ্যমন্ত্রীর কাছে অভিযোগ জানাতে পারবেন সাধারণ মানুষ। নবান্নে খোলা হচ্ছে কন্ট্রোল রুম, উদ্বোধনে মুখ্যমন্ত্রী। আপনাদেরকে ছবিও আমরা দেখাবো। সোমা আমাদের সঙ্গে রয়েছেন, আমাদের সহকর্মী। যাবো সোমার কাছে। সোমা, সাধারণ মানুষ অভিযোগটা কিভাবে জানাতে পারবেন? কোনো ফোন নাম্বার বা ইমেল আইডি বা কোনো গ্রিভান্স সেল? দেখো, নবান্নে কন্ট্রোল রুম খোলা হচ্ছে আর কিছুক্ষণের মধ্যেই মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী তিনি কিন্তু এই কন্ট্রোল রুমের উদ্বোধন করবে। যেটা বলা হচ্ছে মূলত 4টি বিষয়ের ওপরে কিন্তু অভিযোগ জানাতে পারবেন সাধারণ মানুষ, যার মধ্যে রয়েছে যে
কাটমানি, অর্থাৎ কোনো ক্ষেত্রে কোনো মানুষ যদি এই কাটমানি সংক্রান্ত কোনো অভিযোগ নিয়ে আসেন, তারা কিন্তু টোল ফ্রি নাম্বার দেওয়া হচ্ছে নবান্নর তরফে, সেই টোল ফ্রি নাম্বারে তারা ফোন করতে পারবেন। অপরদিকে যেটা বলা হচ্ছে যে কোনো রকম দুর্নীতি, এর সঙ্গে যেমন রয়েছে সিন্ডিকেট রাজ, কোনো রকমভাবে সাধারণ মানুষ যদি সিন্ডিকেট রাজের খপ্পরেও পড়ে, সেক্ষেত্রেও যদি তাদের কোনো অভিযোগ থাকে সেটা তারা জানাতে পারবেন। পাশাপাশি বলা হচ্ছে যে টোল, বিভিন্ন জায়গায় আমরা দেখি যে টোল নিয়ে কিন্তু বিভিন্ন রকম অভিযোগ এর আগেও জমা পড়েছে, অর্থাৎ বিভিন্নভাবে টোল আদায় করা হচ্ছে বেআইনিভাবে। কোনোভাবে যদি মানুষ এরকম বেআইনি কোনো টোলের ফাঁদে পড়ে, সেখানেও কিন্তু তারা অভিযোগ জানাতে পারবেন। এছাড়াও কিন্তু চোলাই মদ সংক্রান্ত কোনো অভিযোগ থাকলে, কারণ এই অভিযোগ কিন্তু তৃণমূল সরকারে বারে বারে দেখা গেছে এবং নতুন সরকার কিন্তু এই জায়গাটাই দমন করতে চাইছে, সেক্ষেত্রেও কিন্তু যদি এইভাবে গজিয়ে ওঠে কোনো চোলাই মদের ঠেক সহ দোকান, সেক্ষেত্রেও কিন্তু নজরদারি চলবে, পাশাপাশি কিন্তু মানুষ অভিযোগ জানাতে পারবে। এক্ষেত্রে 4টি টোল ফ্রি নাম্বার দেওয়া হয়েছে, অর্থাৎ সাধারণ মানুষ তারা কিন্তু টোল ফ্রি নাম্বারে ফোন করতে পারবেন, অর্থাৎ নবান্নে সেখানে কিন্তু আধিকারিকরা থাকবেন, সেই ফোন তারা রিসিভ করবেন এবং দ্রুত ব্যবস্থা নেওয়ার কথা কিন্তু বলা হচ্ছে। আমি তোমাকে সেই টোল ফ্রি নাম্বার নিজের চিকিৎসায় কোর্টে জাল প্রেসক্রিপশন জমা অভিষেক বন্দ্যোপাধ্যায়, এই অভিযোগ সামনে আসতেই শোরগোল পড়ে গিয়েছে। এবার ডায়মন্ড হারবারের সাংসদের বিরুদ্ধে এফআইআর দায়েরের আবেদন, কিন্তু হঠাৎ করে এই প্রেসক্রিপশনকে জাল বলা হচ্ছে কেন? কোন নিয়ম মানা হয়নি এই প্রেসক্রিপশনের ক্ষেত্রে? জানাবেন আমাদের প্রতিনিধি রঞ্জিত সঙ্গে রয়েছেন। রঞ্জিত, দেখো, ডিজে মামলায় চোখের চিকিৎসার জন্য বিদেশে যাওয়ার আবেদন জানিয়েছিল হাইকোর্টে সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়। সেই আবেদনে যে মেডিকেল ডকুমেন্ট সাবমিট করা হয়েছিল, যার মধ্যে প্রেসক্রিপশন ছিল জুন মাসের 26 তারিখে, যেখানে ডাক্তার চোখের চিকিৎসার জন্য বিদেশ যাওয়ার প্রয়োজনীয়তা রয়েছে এই মর্মে একটি প্রেসক্রিপশন করে, কিন্তু সেই প্রেসক্রিপশনে ইন্ডিয়ান মেডিকেল কাউন্সিলের নিয়ম অনুযায়ী উক্ত ডাক্তারের রেজিস্ট্রেশন নাম্বার এবং অ্যাড্রেস ছিল না। কিন্তু সেই প্রেসক্রিপশন শুধুমাত্র ডাক্তারের নাম রয়েছে, কোনো রেজিস্ট্রেশন নাম্বার বা ঠিকানা নেই। সেই সম্পর্কিত যাবতীয় তথ্য পেতে মেডিকেল কাউন্সিলের কাছে আবেদন জানালো রাজীব সরকার। মূলত তোমাকে জানিয়ে রাখি, জাল মেডিকেল তথ্য নথি তৈরি করে বিদেশে পালিয়ে যাওয়ার ডায়মন্ড হারবারের যে সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে এফআইআর দায়ের করবার জন্য আবেদন পশ্চিমবঙ্গ মেডিকেল কাউন্সিলের কাছে। একদম, অনেক ধন্যবাদ। জুন মাসে প্রেসক্রিপশন জমা পড়ে হাইকোর্টে, কারণ অভিষেক বন্দ্যোপাধ্যায় তিনি আবেদন করেছিলেন যে চোখের চিকিৎসার জন্য তিনি বিদেশে যেতে চান। ইন্ডিয়ান মেডিকেল কাউন্সিলের নিয়ম অনুযায়ী প্রেসক্রিপশনে কোনো ডাক্তারের নাম নেই বা রেজিস্ট্রেশন নাম্বারও নেই, এমনকি কোনো ঠিকানা নেই। তথ্য পেতে পশ্চিমবঙ্গ মেডিকেল কাউন্সিলের কাছে আবেদন অভিযোগকারী। এদিকে অভিষেকের আমতলার যে পার্টি অফিস, সেই অভিষেকের আমতলা পার্টি অফিস ভাঙা ঘিরেও নতুন বিতর্ক দানা বেঁধেছে। ভবনটি লিপস অ্যান্ড বাউন্সের নয়, লিপস অ্যান্ড বাউন্সের নামে যে অংশ ছিল সেই অংশ ভাঙা হয়নি, আদালতে দাবি করছে রাজ্য। আমতলা যে পার্টি অফিস ভাঙা হয়েছে অভিষেক বন্দ্যোপাধ্যায়, সেই পার্টি অফিসের যে অংশ ভাঙা হয়েছে তা লিপস অ্যান্ড বাউন্সের নয়, জানালো রাজ্য। যেদিন ভাঙা হচ্ছিল এই পার্টি অফিস, সেদিন অভিষেক বন্দ্যোপাধ্যায় তিনি কি দাবি করেছিলেন একবার শোনাবো। যদি কোনো অবৈধভাবে সরকারি জায়গা দখল করে পার্টি অফিস কেউ করেছে, পার্টি অফিস আপনারা যথাযথ সরকারি ব্যবস্থা নিতে পারেন, আমার কিছু বলার নেই। কিন্তু এই জায়গাটা তো সরকারি নয়, কিনে অফিস বানানো হয়েছে, তার প্ল্যান রয়েছে, বৈধ নথি রয়েছে, সব হাইকোর্টে আমরা জমা দেবো। তারপরেও আপনারা ক্ষমতা দেখাতে গিয়ে যে পার্টি অফিস ভেঙেছে, প্রত্যেক ক্রিয়া সমান এবং বিপরীত প্রতিক্রিয়া আছে, এটা বিজেপির নেতারা যেন ভুলে না যায়। আর ঈশ্বর সৃষ্টিকর্তা সর্বশক্তিমানের আশীর্বাদে যদি বেঁচে থাকি, ওই যে বললাম যে আইনের যে ধারায় আপনারা এই অত্যাচারগুলো করেছেন, একই আইনের একই ধারায় 31-এ ফিরিয়ে দেবো সুদ সমেত, কথা দিয়ে গেলাম। ছেড়ে দিন আমার উপরে। আমি বলেছি ডায়মন্ড হারবারের পুলিশের অফিসারদের কল রেকর্ড এবং হোয়াটসঅ্যাপ চ্যাট জমা দিতে হবে। ভাইপোর পিএর ডাইরেকশনে কারা কারা ফলতা ডায়মন্ড
দক্ষিণ 24 পরগনায় অত্যাচার করেছেন, কার নির্দেশে করেছেন আমি শুভেন্দু অধিকারী সব বের করব। মাননীয় ভাইপো বাবু, প্রপার্টির লিস্ট আনলাম কলকাতা কর্পোরেশন থেকে। আপনার লিপস এন্ড বাউন্স 24টা প্রপার্টি কলকাতায়, আমতলায় প্রাসাদের মতো অফিস, এর হিসাব হবে না, আমি ভুলে যাইনি। এদিকে 14ই আগস্ট পর্যন্ত অতীন ঘোষকে রক্ষা কবচ হাইকোর্টে। জমি দখল মামলায় আপাতত স্বস্তিতে প্রাক্তন তৃণমূল বিধায়ক। মূল অভিযোগকারী সময় চাওয়ায় অতীনকে রক্ষা কবচ বিচারপতি। কলকাতার প্রাক্তন ডেপুটি মেয়র সহ বাকি অভিযুক্তদেরও রক্ষা কবচ। 14ই আগস্ট পর্যন্ত অতীন ঘোষকে রক্ষা কবচ দিয়েছে হাইকোর্ট। জমি দখল মামলায় আপাতত স্বস্তিতে রয়েছেন প্রাক্তন তৃণমূল বিধায়ক। ব্যাক টু ব্যাক আরো একটা বড় খবর। রাজ্যে মুখ্যমন্ত্রীর স্বাস্থ্য বীমা যোজনার বিজ্ঞপ্তি জারি হয়েছে। রাজ্য মন্ত্রিসভায় অনুমোদনের পর বিজ্ঞপ্তি জারি। যারা আয়ুষ্মান প্রকল্পে অযোগ্য তাদের জন্য পৃথক স্বাস্থ্য বীমা। পরিবার প্রতি 5 লক্ষ টাকা পর্যন্ত ক্যাশলেস চিকিৎসার সুযোগ। পরিবারের প্রত্যেক সদস্যের জন্য পৃথক স্বাস্থ্য কার্ড থাকবে। পারিবারিক বার্ষিক আয় 8 লক্ষের বেশি হলে এই সুবিধা পাবেন না। রাজ্য হেলথ স্কিম, CGHS, ESI এর আওতাভুক্তরা এই সুবিধা পাবেন না। যারা আয়ুষ্মানের কার্ড পাবেন না তাদের সমান বেনিফিটযুক্ত সুবিধাযুক্ত মুখ্যমন্ত্রী স্বাস্থ্য বীমার কার্ড দেব আমরা, একজনও বঞ্চিত হবে না। সবাই তো আয়ুষ্মান ভারতে অন্তর্ভুক্ত হতে পারবেন না। না, যারা হতে পারবে তারা গরিব মানুষ। প্রত্যেক গরিব মানুষে এটা উপকৃত হবে। যে কোনো ভারতবর্ষে যে কোনো জায়গাতে সে চিকিৎসা করাতে পারবে, এবার মোটামুটি ট্রিটমেন্টও ভালো হবে। স্বাস্থ্যসাথী কার্ড তো ছিল, স্বাস্থ্যসাথী কার্ডে ট্রিটমেন্ট পেতেন, এবার তো মুখ্যমন্ত্রী স্বাস্থ্য বীমা যোজনা। স্বাস্থ্যসাথী কার্ডের চিকিৎসা তো আমরা আমাদের ওয়েস্ট বেঙ্গলই ভালোভাবে পাইনি, তো বাইরে কীভাবে পাবো? তো মুখ্যমন্ত্রী মহাশয় আমাদের যেটা করছেন সবার ভালোর জন্যই করছেন, গরিব মানুষের খুব উপকারী হবে এটাতে। মুখ্যমন্ত্রী স্বাস্থ্য বীমা যোজনা চালু হলো, একেবারে বিজ্ঞপ্তি জারি করে দেওয়া হলো। যারা আয়ুষ্মান ভারত যোজনায় সুবিধা পাবেন না তারা এই মুখ্যমন্ত্রী স্বাস্থ্য বীমা যোজনা আওতাভুক্ত হতে পারবেন। এটা খুব একটা ভালো প্রসেস আমাদের মুখ্যমন্ত্রী স্বাস্থ্য বীমা যোজনা। 5 লক্ষ টাকা বিনামূল্যে চিকিৎসা হবে, এমনকি ভিন রাজ্যেও চিকিৎসা করা যাবে। কি বলবেন, কতটা সুবিধা হবে? খুব সুন্দর সুবিধা। এই সুযোগ সুবিধা আগে তৃণমূল আমরা পাই না। এটা সম্পূর্ণ আমাদেরকে এক ঘরে করে রেখে দিয়েছিল। এটা যে কি সুন্দর জিনিস করেছে মুখ্যমন্ত্রী। কতটা সুবিধা হবে কি বলবেন? সুবিধা তো একদম 100% হবে। মানুষের যে আপনারা যে জোশ দেখে বুঝতে পারছেন, অবশ্যই সাফল্য তো অবশ্যই হবে। বলছি যে স্বাস্থ্যসাথী কার্ড সেটা তো ছিল, তারপরেও কেন এটা প্রয়োজন হলো? না, স্বাস্থ্যসাথী কার্ডে কোথাও চিকিৎসা হতো না। আমি নিজে একবার ভেলুর গেছিলাম, কোনো মধ্যে চিকিৎসা করাতে পারি না, ওখানে অ্যালাউডই নাই। কিন্তু যেটা মুখ্যমন্ত্রী নিয়ে এসছে এটা সারা বাংলায় কি সারা ভারতবর্ষেই চলবে। তা খুব আমরা উপকৃত হব। আয়ুষ্মান ভারত যে যোজনা, সেই যোজনায় তো সবাই অন্তর্ভুক্ত হতে পারবেন না। অনেক লোক উপকৃত হতে পারছে না, সেটা পাচ্ছেন অনেক লোক। কিন্তু যেটা আমাদের মুখ্যমন্ত্রীরা এনেছেন সেটা সবাই উপকৃত হব, আর এটা খুব ভালো প্রকল্প। পালাবদলের পর পুরুলিয়ার ছড়রার পরিত্যক্ত বিমানবন্দর চালুর উদ্যোগ নেওয়া হচ্ছে। সংস্কারে বরাদ্দ 2000 কোটি টাকা। শীঘ্রই শুরু হতে চলেছে সম্প্রসারণের কাজ। তৃণমূল সরকার সংস্কারের কথা ঘোষণা করলেও কাজের কাজ কিছুই হয়নি। সংস্কারে বরাদ্দ ঘোষণা হতেই শুরু প্রশাসনিক স্তরে তৎপরতা। পরিত্যক্ত বিমানঘাটি পরিদর্শন করলেন জেলা শাসক এবং সাংসদ। প্রয়োজনে কিছু জমি অধিগ্রহণ হতে পারে, সেই বিষয়ে সিদ্ধান্ত নেবে দপ্তর। বিমানবন্দর চালু হলে রঘুনাথপুর শিল্প পার্ক ও ঝাড়খণ্ডের সীমানায় পর্যটন শিল্পের প্রসার ঘটবে, আশাবাদী ব্যবসায়ী মহল। খুব তাড়াতাড়ি হবে, আমি বললাম খুব শিগগিরই হবে। ওরা লেগে আছে ডিপার্টমেন্ট, দিল্লির থেকেও টিম আসবে। আমি খোঁজখবর যেটা নিয়ে দেখে পেয়েছি এবং তাড়াতাড়ি সমাপ্ত হবে। আমি ভিজিট করেছি, ডিএম সাহেবের সঙ্গে গিয়ে ভিজিট করেছি। তো দেখে আমার মনে হয়েছে কি একটু জমি অধিগ্রহণ হয়তো করতে হতে পারে এবং তাড়াতাড়ি কাজ শুরু হবে। জমি ভিজিট করাটাও আপনার কাজের প্রসেসের মধ্যেই পড়ে।
জেলাবাসী হিসাবে এটা আশা রাখছি যে এটা কিন্তু একটা আমাদের নতুন দিগন্ত খুলে দেবে। কারণ দেখুন, এয়ারপোর্ট মানেই আমরা জানি যে অনেক দূর দূরান্ত থেকে মানুষ তখন প্ল্যানিং করতে পারবে যে পুরুলিয়ায় আসা, এবং পুরুলিয়ার যে সমস্ত পর্যটন দিকগুলি রয়েছে, যে সমস্ত সার্কিটগুলি রয়েছে, অযোধ্যা সার্কিট রয়েছে, গড়পঞ্চকোট সার্কিট রয়েছে, এছাড়া আমাদের মুরগুমা ড্যাম্পের একটা আলাদা সৌন্দর্য রয়েছে, এবং এইগুলো নিয়েও গভর্নমেন্ট অনেক রকমের পর্যটন শিল্পকে আগে নিয়ে যাওয়ার জন্য অনেকগুলো আরো বিভিন্ন রকম দিক ভাবছেন। সেইগুলোকে যদি ঠিক মতন এক্সপ্লোর করা যায় এবং এই এয়ারপোর্টটি যদি সঠিকভাবে কার্যকারিতা তার পায়, তাহলে এটার ক্ষেত্রে কিন্তু একটা বিশাল বড় দিক আমাদের মনে হয় উন্মোচন হবে। অতীতে বারে বারে চেষ্টা হয়েছিল, কিন্তু কাজের কাজ কিছুই হয়নি। পালাবদলের পরেই বাজেটে ঘোষণা করা হয় এই পরিত্যক্ত যে বিমানবন্দর, সেই বিমানবন্দরকে আবার পুনরুজ্জীবিত করা হবে, এবং তার জন্য শুরু হয়েছে প্রশাসনিক তৎপরতা। ইতিমধ্যেই জেলা প্রশাসনের কর্তারা, সাংসদ জ্যোতির্ময় সিং মাহাতো এক সম্প্রতি ভিজিট করে গেছেন এই বিমানবন্দর, এবং খুব শীঘ্রই এই বিমানবন্দর যে চালু হবে তাও সাংসদ জানাচ্ছেন। ইতিমধ্যেই এই বিমানবন্দরের জন্য 2000 কোটি টাকা বরাদ্দ করা হয়েছে। কেন্দ্র সরকারের উড়ান প্রকল্পর হাত ধরেই এই বিমানবন্দর যে পুনরুজ্জীবিত হতে চলেছে তা এক প্রকার পরিষ্কার, এবং এই বিমানবন্দর চালু হলে এই ঝাড়খণ্ড সীমানার বেশ কিছু শিল্পাঞ্চল এবং পুরুলিয়ার রঘুনাথপুর শিল্প তালুক উন্নতি হবে, পাশাপাশি পর্যটন থেকে ব্যবসায়ীর ব্যাপক হারে উন্নতি হবে বলে জানাচ্ছেন খুশি ব্যবসায়িক মহল। পুরুলিয়ার ছড়রা থেকে তপন হালদার, TV9 বাংলা।